আমরা শুরু করব নেক্সট কোশ্চেন। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? লোথাল হচ্ছে ভোগাবন নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? নাকি হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। চলে আসি, ধর্মাত্মা গোখলে কোন গ্রন্থের রচয়িতা করেন? মানে ধর্মাত্মা গোখলে নামে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের রচয়িতা কী করেন? ধর্মাত্মা গোখলে গ্রন্থের রচয়িতা হচ্ছে মহাত্মা গান্ধী। চলে আসি নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে গোখলে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল? তাহলে গোপালকৃষ্ণ গোখলে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। আর এই গোপালকৃষ্ণ গোখলেকে ধর্মাত্মা বলে ডাকতে হচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে, চলে আসি নেক্সট, নিম্নের কে নরমপন্থী নেতা ছিলেন না? নরমপন্থী নেতা ছিলেন না বলেছে, মানে চরমপন্থী নেতা ছিলেন এর মধ্যে তিলক, আর নরমপন্থী ছিলেন দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, গোপালকৃষ্ণ গোখলে। চলে আসি আমরা নেক্সট কোশ্চেন, গান্ধীজির 2 দশক পরে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে সর্বপ্রথম জনগণের উদ্দেশ্যে কোথায় থেকে বক্তব্য রাখেন? গান্ধীজি যখন ফিরে আসছে 1915 খ্রিস্টাব্দে, আসার পর কোথায় থেকে প্রথম জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিল? সেটা বেনারস হিন্দু ইউনিভার্সিটি, 1916 খ্রিস্টাব্দ। 1916 খ্রিস্টাব্দে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে বক্তব্য রেখেছিল। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাটের শাসনকালে মেবার মুঘল সংঘর্ষ দীর্ঘমেয়াদী যে হয়েছিল সংঘর্ষ তার অবসান হয়েছিল? তাহলে মুঘলদের সাথে মেবারের যে দীর্ঘমেয়াদী সংঘর্ষ যে চলেই ছিল, এটা একদম মুঘলদের প্রথম থেকে স্টার্ট হয়েছিল, তাহলে সেটা কতদিন পর্যন্ত চলেছিল? নাকি জাহাঙ্গীরের আমল পর্যন্ত হয়েছিল? তো জাহাঙ্গীরের আমল পর্যন্ত হয়েছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে মুঘলদের সাথে মেবারের রানা অমর সিং, অর্থাৎ রানা প্রতাপ সিংয়ের মৃত্যুর পর রানা অমর সিং তার সাথে সন্ধি হয় 1615 খ্রিস্টাব্দে। 1614-তে যুদ্ধ হয়েছিল, 1613-তে এই যুদ্ধের সাথে কাজ করেছিলেন কে? যুবরাজ খুররম। তাহলে পরীক্ষায় যুবরাজ খুররম মেবারের সাথে, মানে মেবারটা জয় করেছিল। ঠিক আছে, আর রাজা ছিল তখন শাহজাহান, জাহাঙ্গীর। তো আর সন্ধিটা হয়েছে হচ্ছে 1615 খ্রিস্টাব্দে। মেবারের কার সাথে হয়েছিল? রানা অমর সিংয়ের সাথে হয়েছিল। নেক্সট বলছে, তিনি প্রথম মারাঠা জাতিকে গেরিলা যুদ্ধের কৌশল শিখিয়েছিলেন। এই উক্তিটা কার? উক্তিটা হচ্ছে ঈশ্বরী প্রসাদের। ঠিক আছে, এবার কার সম্পর্কে কথাটা বলা হয়েছে? নাকি মালিক অম্বর সম্পর্কে বলা হয়েছে। মালিক অম্বর সম্পর্কে কথাটা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন শাসক হজ যাত্রার জন্য সরকারি কোষাগার থেকে প্রথম অর্থ প্রদান সূচনা করেন? প্রথম মানে অনেকেই দিয়েও, কিন্তু স্টার্টিংটা কে করেছিল? সরকারি প্রশাসন থেকে হজ যাত্রার জন্য টাকা দিত সুলতানি যুগের হচ্ছে ফিরোজ তুগলকের সময় কিন্তু ফার্স্ট এটা করা হয়েছিল। মুঘল যুগে আকবরের সময় টাকা দেওয়া হয়েছে, শাহজাহানের সময় দেওয়া হয়েছে, আবার ঔরঙ্গজেবের সময়ও দেওয়া হয়েছে, কিন্তু প্রথম যদি বলা হয় তাহলে ফিরোজ তুগলকের কথা আমাকে বলতে হবে। চলে আসছি নেক্সট কোশ্চেন, বদাউনি যিনি একজন সমসাময়িক ঐতিহাসিক ছিলেন, তিনি মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর মন্তব্য করেছেন যে সুলতান জনগণের থেকে মুক্তি পেয়েছেন এবং জনগণও সুলতান সম্পর্কে মুক্তি পেয়েছেন। ঠিক আছে, এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে একটা বক্তব্য। চেঙ্গিস খান এর আসল নাম কি? চেঙ্গিস খানের আসল নাম হচ্ছে তেমুসিন। নেক্সট, দিল্লির কোন সুলতান 40 চক্র প্রবর্তন করেন? ইলতুৎমিশ 40 চক্র প্রবর্তন করেন, আর 40 চক্র বন্ধ করেন হচ্ছে বলবন। নিম্নলিখিত কোন বৈদিক সাহিত্যে মোক্ষের কথা বলা হয়েছে? মোক্ষের কথা বলা হয়েছে উপনিষদে। মোক্ষের কথা বলা হয়েছে উপনিষদে। ঋগ্বেদের কোন মণ্ডল সোমদেবকে উৎসর্গ করা হয়েছে? সোমদেবকে উৎসর্গ করা হয়েছে কোন মণ্ডল? নবম মণ্ডলে সোমদেবকে উৎসর্গ করা হয়েছে। তারপর বলা হচ্ছে গায়ত্রী মন্ত্র কোন বেদের অন্তর্গত? ঋগ্বেদের অন্তর্গত। ঠিক আছে, ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র আছে, রচয়িতা হচ্ছে বিশ্বামিত্র, এটা সাবিত্রীকে উদ্দেশ্য করে রচনা। চলে আসছি, গায়ত্রী মন্ত্রের রচয়িতা কে ছিলেন? বিশ্বামিত্র। আর কি, বেদটি 4টি বেদের মধ্যে কোন বেদ দ্বিতীয় স্থানে লেখা হয়েছিল? মানে প্রথমে ঋগ্বেদ লেখা হয়েছিল, তারপরে ঋগ্বেদের পরে কোন বেদ লেখা হয়েছিল?
তাহলে সেটা যজুর্বেদ লেখা হয়েছিল ঋগ্বেদের পরে, তারপরে যজুর্বেদ, তারপরে সামবেদ, তারপরে অথর্ববেদ। নেক্সট বলছে ঋগ্বেদের কোন মণ্ডলে সরস্বতী নদীর উল্লেখ নেই? আমরা জানি মোটামুটি সরস্বতী নদীর উল্লেখ ঋগ্বেদের সমস্ত মণ্ডলেই আছে এক্সেপ্ট চতুর্থ মণ্ডল। শুধুমাত্র চতুর্থ মণ্ডল বাদে ঋগ্বেদের সব মণ্ডলেই সরস্বতী নদীর উল্লেখ আছে। তো শুধু নেই কোনটা? চতুর্থ মণ্ডলে তার উল্লেখ নেই। নেক্সট চলে আসছে কত খ্রিস্টাব্দে ইউএসএসআর এর পতন হয়েছিল? ঠিক আছে, তো ইউএসএসআর এর পতন হয়েছিল 1991 খ্রিস্টাব্দে। মুঘল দস্তাবেজে 17 শতকের শেষ পর্যন্ত সময় নিম্নের কোন জিনিসকে বাংলা বলা হয়েছে? সেটা হচ্ছে ছাদকে, যে 12 চালা 10 চালা ছাদকে। চলে আসি নেক্সট, যে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে 1954 খ্রিস্টাব্দে। আর একটা ইনফরমেশন যেটা হচ্ছে মুঘলদের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল ঔরঙ্গজেবের সময় 1686-তে আর 1690 খ্রিস্টাব্দে। ঠিক আছে, শায়েস্তা খানের ওই টাইমটাতে। তারপরে এখানে একটা ইনফরমেশন আছে যে বান এসেছে মরা গানে। এই যে গানটা, এই গানটা কবে রচনা হয়েছিল? বঙ্গভঙ্গের সময়। কে রচনা করেছিলেন? মুকুন্দ দাস। আর তারপর আর একটা ওই একই টাইপের আছে, এবার তোর মরা গাঙে বান এসেছে। এই গানটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে গাং এসেছে মরা গাঙে, শুধুমাত্র এটা মুকুন্দ দাসের লেখা। আর এবার তোর মরা গাঙে বান এসেছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা। কনটেক্সট হচ্ছে বঙ্গভঙ্গ। চলে আসি, আলাউদ্দিন খলজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? বলবনের রাজপ্রাসাদে। ঠিক আছে, লালমহল। চলে আসি এবার, গুরুমুখী উপনামে কবিতা কে লিখতেন? গুরুমুখী বলছে গুলরুখী উপনামে কবিতা কে লিখতেন? সেটা হচ্ছে সিকান্দার লোদি। নেক্সট চলে আসি, নিম্নের কোনটি 3 জুন প্ল্যান নামে পরিচিত? মাউন্ট ব্যাটেন প্ল্যান। চলে আসি নেক্সট কোশ্চেন, কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি কে ছিলেন? কংগ্রেসে প্রথম মুসলিম সভাপতি তো আছে, সবাই মোটামুটি জানা, কিন্তু দ্বিতীয় মুসলিম সভাপতির নাম কি? সেটা হচ্ছে রহমতুল্লাহ সায়ানি, 96। ঠিক আছে, 1896। আর ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দ হচ্ছে? এটা নর্মালি আমাদেরকে 1888 দিতে হবে। অনেক একটা বই আমিও দেখলাম যে পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে ওগুলোর মধ্যে 1828টাকেই ধরা হচ্ছে। তো সেই হিসাবে হিস্ট্রি অফ দ্য খলজিস গ্রন্থটির রচয়িতাকে KS লাল। চলে আসি, কত খ্রিস্টাব্দে খলজি বিপ্লব হয়েছিল? 1290 খ্রিস্টাব্দে হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন পর্যন্ত বহাল ছিল? 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট এই পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল ছিল। আর 1946 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান কে ছিলেন? জওহরলাল নেহেরু। এই হচ্ছে প্রধান ছিলেন। চলে আসে তারপরে, মার্কো পোলোর মতে ভারতীয়রা নিম্নের কোন পশুকে দেবতা জ্ঞানে পূজা করত? সেটা হচ্ছে ষাঁড়কে পূজা করত। মার্কো পোলোর মতে ভারতবর্ষে হীরা উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ স্থান কোনটা ছিল? গোলকুন্ডা ছিল। আর কি, মার্কো পোলোর মতে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট মানের নীল রং উৎপাদন করা হতো কোন স্থানে? সেটা হচ্ছে কুইলন বলে একটা জায়গা ছিল দক্ষিণ ভারতের, সেখানে কিন্তু ছিল। তো মোটামুটি আমরা এই পর্যন্তই আজকে আলোচনা করলাম। থ্যাংক ইউ।